সুপ্রিয় দর্শক, মানবজমিন নিউজরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আইরিন আঁচল। আমার সঙ্গে রয়েছেন মানবজমিনের চিফ নিউজ এডিটর সাজিদুল হক। ৭ মাস ধরে গাজায় নির্মম হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় প্রায় ৩৫,০০০ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। গোটা দুনিয়াব্যাপী এর প্রতিবাদ করছে, কিন্তু ইসরায়েল কাউকেই তোয়াক্কা করছে না। তারা হামাসকে পুরোপুরি নির্মূল করে দিতে চায়, কিন্তু তা কি সম্ভব? নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন এ নিয়ে প্রকাশিত হয়েছে। সেখানে ঠিক কি বলা হয়েছে? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা বিষয় বলে রাখতে চাই। নিউ ইয়র্ক টাইমস এমনিতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য সংবাদপত্রগুলোর একটি, কিন্তু এই যে ইসরায়েল অভিযান চালাচ্ছে গাজায়, এরপর থেকে পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। বিশেষ করে তারা ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট এমন আলোচনা জোরদার হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসও এই সমালোচনার বাইরে নয়। তাদের কিছু রিপোর্ট নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বলা হচ্ছে এগুলি ইসরায়েলের পক্ষে এসব রিপোর্ট করা হয়েছে। সেই প্রেক্ষাপটে নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটা গুরুত্বপূর্ণ। আরেকটা কারণে এটা গুরুত্বপূর্ণ যে রাফা অঞ্চলে যখন ইসরায়েলি বাহিনী তাদের অভিযান জোরদার করছে, ঠিক সেই মুহূর্তে এই বিষয়টা সামনে এলো। মার্কিন যুক্তরাষ্ট্র তো এই অভিযানের বিরোধিতা করছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও সরাসরি এই অভিযানের বিরোধিতা করেছেন এবং সতর্কবাণী উচ্চারণ করেছেন যে অভিযানটা যদি বেশি বিস্তৃত হয় তাহলে তারা সামরিক সহযোগিতা বন্ধ করে দিবে ইসরায়েলকে, এমন সতর্কবাণী উচ্চারিত হয়েছে। তবে সে আলোচনা আমরা একটু পরে আসছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যেটা বললাম যে নিউ ইয়র্ক টাইমসের একটা বিশেষ সময়ে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। সেখানে যেটা প্রধানত বলা হয়েছে যে গাজার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় ইসরায়েলি বাহিনী এবং হামাসের যোদ্ধাদের মধ্যে মুখোমুখি যুদ্ধ হয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী এবং হামাস দুটি পক্ষই এই খবরটা নিশ্চিত করেছে। এবং নিউ ইয়র্ক টাইমস শুরুতে একটা মন্তব্য করেছে, যেটা আমি একটা উপসংহারও বলতে পারি, যে বলেছে এতে প্রমাণ হয় বা এতে বোঝা যায় যে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে লড়াই, এটা দীর্ঘ হতে পারে। এবং আরেকটা কথা বলা হয়েছে যে হামাস দীর্ঘ সময় ধরে গাজাতে যে একটা শক্তিশালী পক্ষ হিসেবে থেকে যাবে, এটা সেই ইঙ্গিত দেয়। এবং তারা যেটা একটা বলেছে যে গত 7 মাস ধরে এই যুদ্ধের একটা সাধারণ চিত্র, যে কোনো একটা এলাকা ইসরায়েল হামাস মুক্ত ঘোষণা করে এবং 2-3 দিন পর দেখা যায় যে হামাস যোদ্ধারা সংগঠিত হয়ে আবার সেখানে হামলা চালায় ইসরায়েলি সৈনিকদের উপর। এবং এবারও ঠিক তাই ঘটেছে। জৈতুন নামে একটা এলাকা, সেটা ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে সেটা হামাস মুক্ত, কিন্তু হামাস যেটা দাবি করেছে যে তারা সেখানে ইসরায়েলের সেনাদের উপর মর্টার শেল হামলা চালিয়েছে। হামাস আরেকটা তথ্য দিয়েছে যে জাবালিয়া এলাকায় ইসরায়েলি সৈনিকদের সঙ্গে তাদের মুখোমুখি যুদ্ধ হয়েছে। তার মানে যেটা বোঝা যায় যে এখনো হামাস এবং ইসরায়েলি সৈনিকদের মধ্যে এক ধরনের তীব্র যুদ্ধই হচ্ছে। যদিও আমরা যেটা দেখছি যে ইসরায়েলি বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করছে, বিশেষ করে নারী এবং শিশুদের লাশের পর লাশ আমরা দেখছি। পৃথিবীর ইতিহাসে হয়তো এই ধরনের বর্বর হত্যাকাণ্ড খুব বেশি সংগঠিত হয়নি। এই প্রেক্ষাপটে একটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী জন ব্লিনকেন, তার একটি মন্তব্য আবার আলোচনায় এসেছে। তিনি যেটা বলেছেন যে গাজায় ভবিষ্যতে কি হবে এ ব্যাপারে ইসরায়েল তাদের কাছে কোনো সুস্পষ্ট ধারণাপত্র প্রকাশ করেনি বা ধারণা দেয়নি। এটা তিনি হতাশা প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক টাইমস বলছে যে এতে ইঙ্গিত স্পষ্ট যে যেমনটা মনে করা হচ্ছিল যে সহসাই ইসরায়েল গাজায় জয়ী হবে হামাসের বিরুদ্ধে, সেটা নাও হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি দ্বৈত খেলা খেলছে না? তারা ইসরায়েলের রাফা অভিযানের বিরোধিতা করছে, আবার অন্যদিকে ইসরায়েলকে রক্ষায় সবকিছু করছে। এটা আসলে একটা বিস্তৃত আলোচনার দাবি রাখে। কারণ আমরা যেটা দেখছি যে পৃথিবীর ইতিহাসে হয়তো প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হচ্ছে এবং মার্কিন যে প্রেসিডেন্ট জো বাইডেন, তার নির্বাচনী প্রচারণায় অনেক জায়গায় এক ধরনের প্রশ্ন উঠছে যে এই অভিযান নিয়ে, যে কারণে তিনি আসলে পরিস্থিতিটা শান্ত করার চেষ্টা করছেন, যেটা এখনো তিনি সফল হননি। তো একটা হলো যে মার্কিন নীতির বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে যে একটা নজিরবিহীন বিক্ষোভ হচ্ছে, সেটাও কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। একটু আগেও নিউজ দেখলাম যে মার্কিন একজন কর্মকর্তা পদত্যাগ করেছেন মার্কিন নীতির প্রতিবাদে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে একটা বিস্তৃত সমাজ, সেখানে নানা মত, নানা পথ, নানা রকম চিন্তার আমরা সম্মিলন দেখি। কিন্তু এটা তো স্পষ্টই যে মার্কিন সরকার তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা জাতিসংঘে দেখলাম যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে প্রস্তাব উঠেছে স্থায়ী পরিষদে, সেখানে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। এরপরে ভোটাভুটিতেও তারা ভোট দিয়েছে। পরে
ফিলিস্তিনের বিপক্ষে। তার মানে পুরো জিনিসটাতে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের পক্ষেই রয়েছে। ইসরায়েলের যে অস্ত্র ব্যবহার করছে, যে বোমা ফেলছে, এর কিন্তু একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং যুক্তরাষ্ট্র নিজেই বলছে যে এটা বেআইনিভাবে এই অস্ত্র প্রয়োগ হচ্ছে কিনা, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেটা প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের ভিতর থেকে বাহির থেকেও এ নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে আমরা যেটা দেখছি যে যুক্তরাষ্ট্র আসলে এক ধরনের দ্বৈত ভূমিকাটা আসলে, যেহেতু নির্বাচন সামনে আবার, এবং সেখানে আসলে ইসরায়েল তো খুবই প্রভাবশালী মার্কিন রাজনীতিতেও, যে কারণে আসলে সরাসরি কেউ ইসরায়েলের বিরোধিতা সেখানে ওইভাবে করে না। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ছাড়া খুব রাজনীতিবিদরা সাধারণত ইসরায়েলের বিরোধিতা করেন না। এখন বাইডেনকে একই সঙ্গে ইসরায়েলকে রক্ষা করতে হচ্ছে, আবার মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ বাড়ছে, মানুষ যে হত্যা হচ্ছে, তার দেশে যে প্রতিবাদ হচ্ছে, সেটাও তাকে আমলে নিয়ে চলতে হচ্ছে। আরেকটা কথা বলে রাখা দরকার যে এটা সাংবাদিক মেহেদী হাসান প্রশ্নটা তুলেছেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হামাস তো 7ই অক্টোবর গেল বছর ইসরায়েলে হামলা চালায় এবং বহু বেসামরিক নাগরিক নিহত হয়। এবং পশ্চিমা মিডিয়া, যেটা আমি বলছিলাম একটু আগে, বা পশ্চিমা তাত্ত্বিকরা এটা এমনভাবে একটা উপস্থাপন করার চেষ্টা করেছে যে মনে হয় যেন 7ই অক্টোবরের পরেই সব সংকট, 7ই অক্টোবরের আগে যেন ফিলিস্তিন বা ইসরায়েল সংকট বলতে পৃথিবীতে কিছু ছিল না। কিন্তু সেই সংকটটা তো আসলে আরো বহু বছর ধরেই চলে আসছে। এটা এককভাবে হামাসকে দায়ী করার জন্য অনেকে এ ধরনের প্রচারণা চালান যে মনে হয় যেন এটা পুরোটাই হামাসেরই দায়, যেন ইসরায়েল অতীতে কখনো কোনো বেসামরিক নাগরিক হত্যা করেনি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছেন। তার এই সফর কি বিশেষ কোনো বার্তা বহন করে? ডোনাল্ড লু বাংলাদেশে একটা আলোচিত নাম। এর আগেও কয়েক দফায় তিনি বাংলাদেশ সফর করেছেন। এবারও গত কয়েকদিনে আমরা দেখলাম যে রাজনীতিতে এটা নিয়ে এক ধরনের আলোচনা চলছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে এ নিয়ে কথা বলেছেন। আজকে কাদের সাহেব যেটা বলেছেন একটু আগে আমি দেখলাম, তিনি বলেছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতির কি আছে? ঠিক আছে, আমি এই ক্ষেত্রে আসলে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যকে সমর্থন করি। আমি মনে করি না যে এই সফরে খুব বেশি বাংলাদেশের নির্বাচন বা রাজনীতি নিয়ে তেমন কোনো তাৎপর্য আছে। বিশেষ করে নির্বাচনের আগে তার সফরকে যেভাবে গুরুত্বপূর্ণ বা রাজনীতি বা নির্বাচনের জন্য ইঙ্গিতবহ মনে করা হতো, এবার সফর আমার মনে হয় না ওইভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার এবং তাদের এই অঞ্চল দেখভালের দায়িত্ব যে মন্ত্রীর উপর, তার সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এটার একটা বাড়তি তাৎপর্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, সেটা নিয়ে এখন নানা আলোচনা চলছে। বাংলাদেশ আবার চীনের কাছে একটা বড় অঙ্কের ঋণও চেয়েছে, এবং বাংলাদেশের যে ডলার নিয়ে এক ধরনের সংকট, সেটা মোকাবেলায় নানা রকম পদক্ষেপ নিচ্ছে সরকার। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এবং আজকে আমরা পত্রিকায় যেটা দেখলাম যে তিস্তা যে প্রকল্প, যেটা নিয়ে আগে চীন আগ্রহ দেখিয়েছিল, এখন ভারত আগ্রহ দেখাচ্ছে। মানব জমিনে নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো এই পুরো বাংলাদেশের সঙ্গে চীন ভারতের সম্পর্ক এবং পুরো আন্তর্জাতিক সমীকরণ মিলে তার সফরটি সেই হিসেবে খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু বাংলাদেশের নির্বাচন বা রাজনীতি নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো সফর বলে আমার মনে হচ্ছে না। মানবজমিন নিউজরুম থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।